সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে তাপ রসায়ন নিয়ে রসায়ন শক্তি চ্যাপ্টারে তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কার্শফের সমীকরণ নিয়ে আলোচনা করব। কার্শফের সমীকরণ হচ্ছে বিক্রিয়ার তাপের উপর বা বিক্রিয়ার এনথালপির সাথে তাপমাত্রার প্রভাব সম্পর্কিত একটি সমীকরণ। ওকে, তো এই সমীকরণে প্রথমেই আমরা ধরে নিই যে এ থেকে বিক্রিয়ক এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এরকম একটি বিক্রিয়া ধরে নিই। তো বিক্রিয়ক এ একাধিক বিক্রিয়কের একটি রূপ, এটি একটি বিক্রিয়ক হতে পারে, একাধিক বিক্রিয়কে হতে পারে। একইভাবে উৎপাদ বি একটি মাত্র উৎপাদকে রিপ্রেজেন্ট করছে, অথবা একাধিক উৎপাদক হতে পারে। তো আমরা এটা ধরে নিলাম যে একটি বিক্রিয়া হচ্ছে এ থেকে বি তে রূপান্তর হচ্ছে। ওকে, তো এখন বিক্রিয়ক এ থেকে বি তে দুইটি উপায়ে আমরা অগ্রসর হতে পারি। খেয়াল করো, মনে করি বিক্রিয়াটি স্থির তাপে ঘটছে এবং এ বিক্রিয়কটি আছে T1 তাপমাত্রায়, এবং বিক্রিয়ক এ যখন বি উৎপাদে পরিণত হবে তখন তার তাপমাত্রা হয়ে যাবে T2। অর্থাৎ স্থির চাপে T1 তাপমাত্রার এ বিক্রিয়ক T2 তাপমাত্রার বি উৎপাদে পরিণত হয়। দুটি উপায়ে বিক্রিয়ক এ হতে উৎপাদ বি উৎপন্ন করা যায়। সেটি কিরকম হতে পারে? প্রথম উপায় হচ্ছে যে প্রথমত ধরি যে T1 তাপমাত্রার এ বিক্রিয়ক বি তে পরিবর্তিত হয়, অর্থাৎ এ বিক্রিয়ক বি উৎপাদে পরিণত হয়েছে কিন্তু তাপমাত্রা আগের মতই আছে, T1 আছে। তাহলে এক্ষেত্রে তাপমাত্রা অপরিবর্তিত থাকলো। কিন্তু যেহেতু বিক্রিয়ক এ থেকে বি উৎপন্ন হয়েছে, অর্থাৎ একটি রাসায়নিক পরিবর্তন ঘটেছে বা বিক্রিয়া ঘটেছে, তাহলে কি হবে? সেই বিক্রিয়ার তাপ বা এনথালপি পরিবর্তন হবে Hb - H1, অর্থাৎ উৎপাদের এনথালপি বিয়োগ বিক্রিয়কের এনথালপি, সেটাকে আমরা ডেল্টা H1 দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে কি হলো? আমরা কি করছি যে বিক্রিয়ক এ থেকে উৎপাদ বি তে আমরা দুটি উপায়ে যেতে পারি। উৎপাদ বি এর তাপমাত্রা কিন্তু T2 এবং বিক্রিয়ক এ এর তাপমাত্রা কিন্তু T1। তাহলে প্রথম উপায়টি কি করলাম? যে T1 তাপমাত্রার এ বিক্রিয়ক বি তে পরিণত হয়েছে, বি উৎপাদ তৈরি করেছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে যেহেতু বিক্রিয়া ঘটেছে, তো এনথালপির পরিবর্তন হবে Hb - H1, অর্থাৎ উৎপাদের এনথালপি বিয়োগ বিক্রিয়কের এনথালপি। এখন আমাদের কাঙ্ক্ষিত বিষয় কিন্তু বি উৎপাদ পরিণত হতে হবে, কিন্তু তাপমাত্রা T2 হতে হবে। এখন আমরা কিন্তু এখন পর্যন্ত T1 তাপমাত্রার বি উৎপাদ পেয়েছি, তাহলে উৎপাদ পেয়েছি T1 তাপমাত্রার। এখন সেই T1 তাপমাত্রা হতে যদি আমরা T2 তাপমাত্রায় উন্নীত করতে চাই, তাহলে আমরা তাপমাত্রা পরিবর্তন করছি। এবং তোমরা জানো যে কোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, কোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কিন্তু আমরা তাপ ধারণ ক্ষমতা বলি। আর যদি 1 মোল পরিমাণ কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি পরিবর্তন করতে চাই, তাহলে যে তাপের প্রয়োজন হয় তাকে কিন্তু ওই পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়, যেটাকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বি উৎপাদ, যার তাপমাত্রা এখন পর্যন্ত T1 আছে, সেই T1 তাপমাত্রা বি উৎপাদকে আমরা T2 তাপমাত্রা বি তে পরিণত করব। এক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হলো না, এক্ষেত্রে কিন্তু উৎপাদ যা তাই আছে বা রাসায়নিক পদার্থটি বি আছে, কিন্তু তাপমাত্রা শুধু পরিবর্তন হয়েছে। তো তাপমাত্রা পরিবর্তন করার জন্য আমাদের যে তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ T1 তাপমাত্রার বি উৎপাদকে T2 তাপমাত্রার বি উৎপাদে পরিণত করতে প্রয়োজনীয় তাপ আমাদের তাপ ধারণ ক্ষমতা বি এবং সেই তাপমাত্রার পার্থক্য। তো T2 - T1 কে আমরা ডেল্টা টি বলতে পারি। ওকে, তাহলে প্রথম উপায়ে T1 তাপমাত্রার এ বিক্রিয়ক হতে T1 তাপমাত্রা বি তে পরিণত করলাম, এবং সেখান থেকে T1 তাপমাত্রা বি উৎপাদকে T2 তাপমাত্রা বি উৎপাদে পরিণত করার জন্য মোট যে তাপের পরিবর্তন হলো বা এনথালপির পরিবর্তন হলো, সেটা হচ্ছে ডেল্টা H1 প্লাস এই অংশটুকু, অর্থাৎ সিবি ডেল্টা টি। এটাকে আমরা সমীকরণে 1 দ্বারা প্রকাশ করলাম। এবার ধরা যাক দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায় আমরা কিভাবে এ থেকে বি তে যেতে পারি? যে T1 তাপমাত্রার এ বিক্রিয়ক প্রথমে T2 তাপমাত্রা এ তে পরিণত হলো, অর্থাৎ এ বিক্রিয়কের তাপমাত্রা যে T1 আছে
সেখান থেকে আমরা তার তাপমাত্রা শুধুমাত্র বৃদ্ধি করলাম, এখন কিন্তু বিক্রিয়া করিনি। তো T1 তাপমাত্রা এই বিক্রিয়ককে আমরা প্রথমে T2 তাপমাত্রা এতে পরিণত করলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হলো না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হলো। তাহলে তাপমাত্রার পরিবর্তন করার জন্য যে তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা তাপ ধারণ ক্ষমতা বলি। তাহলে এর জন্য এ কে T1 তাপমাত্রা হতে T2 তে নিয়ে যাওয়ার জন্য যে তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে সি এর মোলার তাপ ধারণ ক্ষমতা ইনটু T2 মাইনাস T1, তাহলে সি এর ডেল্টা টি। তাহলে আমরা কি পেলাম? T1 তাপমাত্রার এ বিক্রিয়ক হতে T2 তাপমাত্রার এ পেলাম। এখন আমাদের কি করতে হবে? T2 তাপমাত্রা বি তে নিয়ে যেতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে T2 তাপমাত্রা বি তে নিয়ে যাওয়া। তাহলে আমরা পেয়েছি T2 তাপমাত্রা এ। তাহলে এখন T2 তাপমাত্রা এ কে T2 তাপমাত্রা বি তে পরিণত করার জন্য এখন কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ এনথালপি পরিবর্তন হবে। তাহলে এনথালপি পরিবর্তন এখানে এখন আমরা ধরলাম দ্বিতীয় উপায়কে ডেল্টা H2, সেটাও Hb মাইনাস H1, অর্থাৎ উৎপাদের এনথালপি বিয়োগ বিক্রিয়কের এনথালপি। তাহলে পার্থক্য কোথায়? প্রথম উপায়ে যেটা আমরা করেছি সেটা হচ্ছে T1 তাপমাত্রার এই বিক্রিয়ককে প্রথমে বি উৎপাদ পরিণত করে নিয়েছি, তারপর সেই বি উৎপাদকে T2 তাপমাত্রা নিয়েছি। আর দ্বিতীয় উপায়টা কি ছিল? T1 তাপমাত্রার এই বিক্রিয়ককে T2 তাপমাত্রা নিয়ে গিয়েছি, তারপর সেই T2 তাপমাত্রার এ কে বি তে পরিণত করেছি। ওকে, তাহলে এই যে দুটি উপায় হলো, দুটি উপায়ের উদ্দেশ্য কিন্তু একই ছিল, অর্থাৎ এ থেকে বি তে নিয়ে যাওয়া। ওকে, তাহলে দুটি উপায়ের ক্ষেত্রেই যেহেতু শেষ অবস্থা এবং প্রাথমিক অবস্থা একই ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থা ছিল এ এবং শেষ অবস্থা ছিল বি, তাহলে দুটি উপায়ের ক্ষেত্রে যে মোট যে এনথালপি পরিবর্তন হবে তা কিন্তু পরস্পর সমান হবে। এটা হচ্ছে হেসের সূত্র। অর্থাৎ এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, অর্থাৎ প্রথম উপায় এবং দ্বিতীয় উপায়ের যে মোট এনথালপি এরা পরস্পর সমান হবে হেসের সূত্র অনুযায়ী। কারণ হেসের সূত্রে বলা আছে যে কোন একটি প্রক্রিয়ার যদি প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা একই হয় তাহলে সেটি এক ধাপে ঘটুক অথবা একাধিক ধাপে ঘটুক, অর্থাৎ যত উপায়ে ঘটুক না কেন তাদের মোট এনথালপির পরিবর্তন সমান হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম উপায়ের যে মোট এনথালপি এবং দ্বিতীয় উপায়ের যে মোট এনথালপি এরা পরস্পর সমান হবে। ওকে, তাহলে আমরা 1 এবং 2 কে পরস্পর সমান ধরতে পারি। তাহলে 1 এবং 2 কে যদি পরস্পর সমান ধরি তাহলে এখানে আমরা কি লিখব? হেসের সূত্র অনুযায়ী ডেল্টা H1 প্লাস CB T2 মাইনাস T1 সমান, এটা হচ্ছে প্রথম উপায়ের মোট এনথালপি সমান দ্বিতীয় উপায়ের মোট এনথালপি। দ্বিতীয় উপায়ের মোট এনথালপি কি? ডেল্টা H2 প্লাস CA ইনটু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা যদি করি, একটু রিঅ্যারেঞ্জ করে নেই, অর্থাৎ ডেল্টা H2 মাইনাস ডেল্টা H1 করি, অর্থাৎ এনথালপির যে মানটি, অর্থাৎ ডেল্টা H1 কে আমরা এই সাইডে নিয়ে গেলাম, অনুরূপভাবে এই অংশটাকে বাম পাশে নিয়ে যাব, তাহলে আমরা পাবো কি? CB ডেল্টা T মাইনাস CA ডেল্টা T। তাহলে আমরা পরিবর্তন করলাম, রিঅ্যারেঞ্জ করে নিলাম। ওকে, এখন এই যে CB মাইনাস CA যে আছে, এখানে যদি আমরা ডেল্টা T টা কমন নেই, অর্থাৎ সমীকরণটিকে যদি আমরা এরকম করি তাহলে কি হতে পারে? ডেল্টা T টা কমন নিব, তাহলে হবে CB মাইনাস CA ইনটু ডেল্টা T। ওকে, এখন আমরা যদি এইভাবে রিঅ্যারেঞ্জ করি, CB মাইনাস CA অর্থাৎ উৎপাদের যে মোলার তাপদান ক্ষমতা ছিল সেখান থেকে বিক্রিয়কের মোলার তাপদান ক্ষমতাকে আমরা বিয়োগ করেছি। তাহলে সেটা যদি স্থির, যেহেতু বিক্রিয়াটি আমরা স্থির চাপে করেছি, তাহলে কিন্তু আমরা এরকম করতে পারি, অর্থাৎ CB মাইনাস CA কে ডেল্টা C P, যেহেতু স্থির চাপে সেজন্য P টা সাবস্ক্রিপ্ট আকারে হলো। তাহলে মোলার তাপদান ক্ষমতার পরিবর্তন সেটাকে আমরা ডেল্টা C দ্বারা প্রকাশ করলাম, যেহেতু বিক্রিয়াটি স্থির চাপে সেজন্য এখানে P দিলাম। ওকে, এখন এই ডেল্টা T টাকে আমরা এপাশে ভাগ আকারে লিখব, তাহলে ডেল্টা H1
তো ডেল্টা H2 মাইনাস ডেল্টা H1 ভাগ কি থাকবে ডেল্টা টি। ওকে, তাহলে এই যে আমরা রাশিটা পেলাম, এই রাশিতে ফাইনালি স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা কিন্তু পাওয়া গেল। ওকে, এখন এই প্রক্রিয়াটাকেই আমরা বলতে পারি, দেখো এখানে ডেল্টা টি আছে, তাপমাত্রার পরিবর্তন, তাপের সঙ্গে এনথালপির যে একটা সম্পর্ক বা বিক্রিয়া তাপের যে সম্পর্ক, সেটা আমরা এই সমীকরণ থেকে বলতে পারি। তাহলে এটা হচ্ছে স্থির চাপ যেহেতু, তাহলে এখানে আমরা এর পুরোটাকে স্থির চাপ বলতে পারি, স্থির চাপ পি সাবস্ক্রিপ্ট। তাহলে এটা হচ্ছে স্থির চাপে কার্শফের সমীকরণ। আবার যদি এটাকে আমরা স্থির আয়তনে বলি, তাহলে শুধুমাত্র এখানে পি এর পরিবর্তে ডেল্টা সি ভি লিখবো আমরা। ওকে, তাহলে আমরা স্থির আয়তনে কার্শফের সমীকরণটি পেয়ে যাব। স্থির আয়তনে ডেল্টা টি, আর আমাদের স্থির আয়তনে যেহেতু এখানে ভি দিতে হবে, তাহলে এটি হচ্ছে স্থির চাপে কার্শফের সমীকরণ, বিক্রিয়া তাপের সাথে এনথালপির সম্পর্ক, বিক্রিয়া তাপের সাথে এনথালপির সম্পর্ক, আর এটি হচ্ছে স্থির আয়তনে। ওকে, তাহলে এভাবে স্থির চাপে এবং স্থির আয়তনে কার্শফের সমীকরণটি প্রতিপাদন করা যায়। ওকে, এবার আসা যাক বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ নিয়ে আলোচনা। প্রথমেই গঠন তাপ বা হিট অফ ফরমেশন যেটাকে বলা হয়, বা গঠন এনথালপি যেটাকে বলা হয়। গঠন বলতে কোনো একটা রাসায়নিক পদার্থ গঠিত হতে যে তাপ উৎপন্ন হয়, যেমন কার্বন ডাই অক্সাইড বা পানি। তো গঠন তাপের সংজ্ঞাটি কেমন, যে কোনো বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগিক পদার্থের, যৌগিক পদার্থ বলতে তো আমরা বুঝি যে দুটি ভিন্ন মৌল হতে হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, পানি, তারপর নাইট্রোজেন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এরা কিন্তু ভিন্ন মৌল নিয়ে গঠিত যৌগ, এজন্য এদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। তাহলে বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগিক পদার্থের এক মোল পরিমাণকে, অর্থাৎ এক মোল তৈরি করতে তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদনকালে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ওই যৌগটির গঠন তাপ বা গঠন এনথালপি বলে। এবং গঠন এনথালপিকে ডেল্টা এইচ এফ দ্বারা প্রকাশ করা হয়। যেমন কার্বন ডাই অক্সাইড যদি আমরা গঠন করতে চাই, তাহলে কি কি মৌল লাগবে, তার উপাদান মৌলগুলো হচ্ছে কার্বন এবং অক্সিজেন, এবং আমরা তৈরি করব কতটুকু, এক মোল পরিমাণ। তাহলে কার্বন ডাই অক্সাইড এক মোল তৈরি করার জন্য কার্বন লাগবে একটি, অক্সিজেন লাগবে দুইটি। তাহলে একটি কার্বন বা এক মোল কার্বন এবং দুটি অক্সিজেন থেকে এক মোল কার্বন ডাই অক্সাইড যৌগটি তৈরি করার জন্য তাপ উৎপন্ন হয়েছে এটি। তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। তাহলে আমরা গঠন তাপ সম্পর্কে কি জানলাম, যে গঠন তাপ হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোন একটি যৌগিক পদার্থ আমরা তৈরি করব, তার এক মোল পরিমাণ, সেই যৌগটি তৈরি করার জন্য যে উপাদান মৌলগুলো লাগবে, সেই উপাদান মৌলগুলো হতে ওই যৌগটি তৈরি করার জন্য যে পরিমাণ তাপের উৎপন্ন হয় বা দরকার হয়। তাহলে কোন বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগিক পদার্থের এক মোল পরিমাণকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদনকালে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ওই যৌগটির গঠন তাপ বা গঠন এনথালপি বলে। যেমন আমরা যদি বলি আরেকটি বিক্রিয়া, যেমন আমরা তৈরি করব হচ্ছে ধরো পানি। তাহলে পানির গঠন তাপ আমরা কিভাবে বের করব, যে পানি তৈরি করার জন্য হাইড্রোজেন লাগবে কয়টি, দুইটি। তাহলে হাইড্রোজেন উপাদান মৌল এখানে, অক্সিজেন একটি লাগবে। তো আমরা জানি তো অক্সিজেন ত্রিপরমাণু গ্যাস, তাহলে এখানে আছে অক্সিজেন দুইটি, তাহলে আমরা কি করব, হাফ মোল অক্সিজেন নিব। তাহলে এক মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন থেকে এক মোল পানি উৎপন্ন হওয়ার জন্য হতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটবে, এখানে দেখা যায় ডেল্টা এস এর মান 285 এর মতো হয়। ডেল্টা এস এর মান হচ্ছে মানে 285 মতো হয়, 85। এটা হচ্ছে পানির গঠন তাপ। ওকে, এরপর গঠন তাপের কিছু প্রয়োগ আছে। যেমন আমরা যদি গঠন তাপ জানতে পারি, তাহলে সেখান থেকে যেমন উৎপাদের গঠন তাপ যদি আমরা জানতে পারি, বিক্রিয়কের গঠন তাপ যদি জানতে পারি, তাহলে কোন একটা বিক্রিয়া আমরা বের করতে পারি। উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ থেকে আমরা বিক্রিয়া তাপ কিন্তু বের করতে পারি। ওকে, এবার আসা যাক দহন তাপ বা দহন এনথালপি নিয়ে। দহন কথা দ্বারা কিন্তু বোঝা যায় যে অক্সিজেনের উপস্থিতিতে তাকে পোড়ানো হয়েছে। তাহলে এটার সংজ্ঞাটা কেমন হবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় ও এক বায়ু চাপে, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, বায়ু চাপটা নির্দিষ্ট থাকতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় ও এক বায়ু চাপে
কোন মৌলিক বা যৌগিক পদার্থ, এখানে মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, মৌলিক বা যৌগিক পদার্থের 1 মোলকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে পরিবর্তন ঘটে তাকে দহন তাপ বলা হয়। যেমন এখানে 1 মোল বেনজিনকে, এটা একটা যৌগিক পদার্থ, এখানে C6H6 হবে, 1 মোল বেনজিনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানোর ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এখানে, এটা হচ্ছে বেনজিনের দহন তাপ। আবার এখানে কার্বন কিন্তু এখানে যৌগ না, এটা হচ্ছে মৌল। তাহলে 1 মোল এই মৌলিক পদার্থটিকে অক্সিজেন উপস্থিতিতে পোড়ানোর ফলে যে তাপ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কার্বনের দহন তাপ। আর এটি কিন্তু আবার একটু আগে যে দেখলাম এটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। ওকে, আবার 1 মোল মিথেনকে, এখানে মিথেন একটি যৌগিক পদার্থ, 1 মোল মিথেনকে অক্সিজেন উপস্থিতিতে পোড়ানোর ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এটা কিন্তু মিথেনের দহন তাপ। তাহলে কোন মৌলিক বা যৌগিক পদার্থের 1 মোল পরিমাণকে অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে তাপের উৎপন্ন হয় তাকে ওই পদার্থটির দহন তাপ বলা হয়। ওকে, এবারে যাক বাষ্পীকরণ তাপ বা বাষ্পীকরণ এনথালপি। তোমরা জানো যে তরল পদার্থকে তাপ দিলে একটা সময় সে ফুটতে থাকে বা বাষ্পে পরিণত হয়। তাহলে 1 মোল তরল পদার্থকে, মনে করো পানির তরল অবস্থা, একে যদি আমরা তাপ দিই তাহলে বাষ্পে পরিণত হবে। তাহলে 1 মোল কোন রাসায়নিক পদার্থকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, বাষ্পে পরিণত করতে, তাহলে 1 মোল পানিকে, 1 মোল তরল পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করতে যে তাপের প্রয়োজন হবে, এটা কিন্তু তাপের প্রয়োজন হবে, বাষ্পীকরণ তাপ বলা হয়। ডেল্টা এইচ ভি এ পি, হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, তাহলে এটা হচ্ছে বাষ্পীকরণ তাপ বা বাষ্পীকরণ এনথালপি। আবার আছে গলন তাপ বা গলন এনথালপি। গলন বলতে বোঝানো হয় যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা নিয়ে যাওয়া। তাহলে গলন তাপের ইংলিশ টার্ম হচ্ছে হিট অফ ফিউশন। ওকে, তাহলে পানির যে বরফ অবস্থা আছে, কঠিন অবস্থা আছে, একে যদি এর 1 মোলকে যদি আমরা দহন করি, তাপ দিই, তাহলে সেটা তরল অবস্থায় চলে যাবে বা গলে যাবে। তাহলে 1 মোল কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থটি গলন তাপ বা গলন এনথালপি বলা হয়। এবং গলন এনথালপিকে ডেল্টা এইচ এফইউএস, হিট অফ ফিউশন দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1 মোল পানিকে তাপ দিয়ে গলিয়ে তরলে পরিণত করতে 60.02 কিলোজুল পরিমাণ তাপ লাগে। ওকে, এবার আসা যাক প্রশমন তাপ বা হিট অফ নিউট্রালাইজেশন। প্রশমন বিক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। এটা কিন্তু অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলা হয়। আবার তুমি বলতে পারো যে জারক এবং বিজারকের বিক্রিয়া বা জারণ বিজন বিক্রিয়া, এটা কিন্তু প্রশমন বিক্রিয়া। অর্থাৎ বিপরীতধর্মী বস্তুরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে, একটা আরেককে নষ্ট করে দেবে, একটি আরেকটি ধর্মটাকে শেষ করে ফেলবে, এটাকে প্রশমন বিক্রিয়া বলা হয়। তো আমরা সাধারণত অ্যাসিড ক্ষার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে থাকি। তাহলে 1 মোল অ্যাসিড এবং 1 মোল ক্ষারের বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তাকে আমরা প্রশমন তাপ বলবো। তবে আমরা কিন্তু জানি সাধারণত যে 1 মোল তীব্র অ্যাসিড এবং 1 মোল তীব্র ক্ষারের প্রশমন তাপের মান সবসময় ধ্রুবক হয়, -57.1 বা 3 কিলোজুল হয়। এটা কিন্তু একটা কোশ্চেন যে এক তীব্র অ্যাসিড, সকল তীব্র অ্যাসিড এবং সকল তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন? অর্থাৎ এই টপিকসটা কিন্তু একটা কোশ্চেন। সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন তাপ মান স্থির কেন? এর কারণটা কি? কারণ সবল অ্যাসিড, 1 মোল সবল অ্যাসিড সম্পূর্ণ ভেঙে যে কি উৎপন্ন করবে? 1 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। আবার 1 মোল সবল ক্ষার সম্পূর্ণ ভেঙে যে কি দেবে? 1 মোল হাইড্রোক্সিল আয়ন দেবে। তাহলে প্রতিটি সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে বা প্রতিটি সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে মেইন যে ঘটনাটি ঘটে, কমন যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে সব সময় 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন মিলে 1 মোল পানি তৈরি হয়। যেহেতু প্রতিটি সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন বিক্রিয়ায় এই বিক্রিয়াটি কমন, সেই জন্য সবার ক্ষেত্রে একই পরিমাণ তাপ উৎপন্ন হয়ে থাকে। লবণ ভিন্ন হতে পারে, যেমন আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আমরা অন্য কোনো একটি অ্যাসিড দিলাম, মনে করো তীব্র অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দিলাম, এক্ষেত্রেও বিক্রিয়া কিন্তু লবণ ভিন্ন হবে কিন্তু 1 মোল পানি কিন্তু উৎপন্ন হবে। লবণটি কি হবে? সোডিয়াম নাইট্রেট লবণ, কিন্তু পানি কিন্তু উৎপন্ন হবে 1 মোল। তাহলে যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে 1 মোল পানি তৈরি হলো, অবশ্যই তাপটাও একই হবে। তাহলে প্রতিটি সবল অ্যাসিড ও সবল ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু 1 মোল পরিমাণ পানি উৎপন্ন হয়, সব অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে এটি সত্য,
এক বিক্রিয়ার ক্ষেত্রে যে 1 মোল পানি যেহেতু তৈরি হচ্ছে সেজন্য সবার ক্ষেত্রে একই পরিমাণ তাপ উৎপন্ন হয়। ওকে, আরেকটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং যেমন মৃদু ক্ষার যদি হয়, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যদি যে কোনো একটি দুর্বল হয়, যেমন আমি যদি বলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, কিন্তু এর সঙ্গে বিক্রিয়া করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু শক্তিশালী ক্ষার নয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু দুর্বল ক্ষার। তাহলে এই বিক্রিয়াও কিন্তু লবণ উৎপন্ন হবে। লবণটি হচ্ছে জানোই তো যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, তার সঙ্গে পানি তৈরি হবে। এখানেও কিন্তু তাপের মান, যেহেতু পানি তৈরি হচ্ছে, তাপের মান কিন্তু স্থির হওয়া উচিত ছিল, -57.1 হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু তার চেয়ে কম হয়। দেখা যায় সেই মানটি হয় হচ্ছে -55, এই পরিমাণ হয়, -55 হয়। হিট অফ নিউট্রালাইজেশন মানটি হয় -55, অর্থাৎ তাপমাত্রা আগের চেয়ে কম হয়। অর্থাৎ সবল তীব্র অ্যাসিড ও সবল তীব্র ক্ষারের ক্ষেত্রে যেমন হয় -57, তো সেক্ষেত্রে যদি বিক্রিয়া আমরা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যদি যে কোনো একটি দুর্বল ব্যবহার করি, অর্থাৎ হয় অ্যাসিডটি দুর্বল না হয় ক্ষারটি দুর্বল, তাহলে কিন্তু প্রশমন তাপের মান -57 হবে না, তার চেয়ে কমে যাবে। কেন কমে যায়? কারণ এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণরূপে যেহেতু তীব্র অ্যাসিড, এটি সম্পূর্ণ ভেঙে যে 1 মোল হাইড্রোজেন আয়ন দেবে, ঠিক আছে, 1 মোল হাইড্রোজেন আয়ন দেবে, কিন্তু যেহেতু ক্ষারটি দুর্বল, এটি কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হবে না। আমরা জানি যে যারা দুর্বল ক্ষার তারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এক্ষেত্রে কিন্তু সেটি কম পরিমাণে হাইড্রোক্সিল আয়ন দেবে, 1 মোল দেবে না, 1 মোল হাইড্রোক্সিল আয়ন দেবে না, কম পরিমাণে দেবে। তো এক্ষেত্রে যেমন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার ভেঙে সম্পূর্ণরূপে 1 মোল পানি পাওয়া গিয়েছে, এক্ষেত্রে কিন্তু 1 মোল সম্পূর্ণ পানি পাওয়া যাবে না, কারণ ক্ষারটি কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়নি। যেহেতু এখানে সম্পূর্ণরূপে 1 মোল পানি পাওয়া যাচ্ছে না, সেজন্য এখানে প্রশমন তাপের মানও কমে যায়, -57.1 থেকে কমে -55 হয়ে যায়। ওকে, আরেকটি টপিক আছে যে যদি অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড ব্যবহার করা হয় এবং তার সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় এই প্রশমন বিক্রিয়াটির ক্ষেত্রে প্রশমন তাপের মান, লবণ তৈরি হবে সোডিয়াম ফ্লোরাইড লবণ, এবং তার সঙ্গে তৈরি হবে পানি। এই বিক্রিয়াটির ক্ষেত্রে দেখা যায় প্রশমন তাপের মান বেড়ে 57 থেকেও 11 কিলোজুলের মতো, হিট অফ নিউট্রালাইজেশন 11 কিলোজুলের মতো বেড়ে -68 হয়। এটাও কিন্তু একটা ব্যতিক্রম। অর্থাৎ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে -57, যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের পরিবর্তে যে কোনো একটি মৃদু দেওয়া হয়, অর্থাৎ তীব্র অ্যাসিড মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, সেক্ষেত্রে প্রশমন তাপের মান কমে -55 হয়ে যায়। আর যদি হাইড্রোজেন ফ্লোরাইড ব্যবহার করা হয় অ্যাসিড হিসেবে, তার সঙ্গে অন্য কোনো শক্তিশালী ক্ষার ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় প্রশমন তাপের মান বেড়ে 68 হয়ে যায়। এটা কেন হয়? কারণ এই দুটি বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানিতে তৈরি হয়, অর্থাৎ -57 তো পাওয়া যায়, পাশাপাশি এই যে লবণটি তৈরি হয়েছে, এই লবণের মধ্যে যে ফ্লোরাইড আয়ন আছে, ফ্লোরাইড আয়ন, এই ফ্লোরাইড আয়নের আকার ছোট হওয়ার কারণে এবং আধান বেশি হওয়ার কারণে এর আধান ঘনত্বের মান বেশি। তাহলে ফ্লোরাইড আয়নের আকার ছোট হওয়ার কারণে এর আধান ঘনত্ব বেশি হয়ে যায়। ফলে এই আধানের চতুর্পাশে যে পানি উৎপন্ন হলো, সেই পানির সংযোজনের জন্য এই আধানটার ঘনত্ব বেশি হওয়ার কারণে এই ফ্লোরাইড আয়নের চতুর্পাশে কি সংযোজিত হয়? পানি সংযোজিত হয়। পানি সংযোজিত হওয়ার ফলে সেখান থেকে এক্সট্রা হাইড্রেশন তাপ হিসেবে 11 কিলোজুল তাপ আসে। সেই -57 এর সঙ্গে আরো 11 কিলোজুল তাপ যুক্ত হয়ে মোট তাপ আমরা পাই -68। তাহলে যদি অ্যাসিড হিসেবে হাইড্রোজেন ফ্লোরাইড ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে প্রশমন তাপের মান স্বাভাবিক মান অপেক্ষা বেড়ে 68 হয়ে যায়। তার মেইন কারণ হচ্ছে ফ্লোরাইড আয়নের অধিক চার্জ ঘনত্ব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা পরের টপিকস নিয়ে আলোচনা করব। তার আগে কথা হচ্ছে যে এই বিক্রিয়া তাপ, বিভিন্ন ধরনের যে বিক্রিয়া তাপ আমরা পড়ছিলাম, আরো কিছু বিক্রিয়া তাপ আছে, যেমন দ্রবণ তাপ, এরকম কিছু তাপ সম্পর্কে আলোচনা আছে, তোমরা একটু সেগুলো নিজেরা দেখে নিও। তো আমরা আগামী দিন এর পরের টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।